দলীয় স্বার্থের বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয় বললেন তারেক রহমান। দেশ বিশৃঙ্খল হলে ফিরে আসার সুযোগ পাবে পলাতক ফ্যাসিবাদী শক্তি। গণভোটের দাবি মেনে না নিলে 11ই নভেম্বরের জনসভা থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। 8 দলের লিয়াজো কমিটির বৈঠক। আজ থেকে সব সরকারি প্রাথমিকে কর্মবিরতির ঘোষণা। শাহবাগে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, জলকামান লাঠিচার্জে আহত শতাধিক। দেশের চিকিৎসায় আস্থাহীনতায় বাড়ছে বিদেশমুখিতা। আস্থা ফেরাতে না পারলে পরিস্থিতির উন্নতি হবে না বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বাড়ছে বৈদ্যুতিক যানের চাহিদা। অনেকেই ঝুঁকছেন স্কুটারে। সংখ্যা বাড়াতে সরকারের নানা উদ্যোগ নিলেও নেই বাস্তবায়ন। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গুপ্তপথে ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সব রাজনৈতিক দলকে সজাগ দৃষ্টি রাখতে হবে, না হলে দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে বলেও শঙ্কা তার। শনিবার দুপুরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে। এ সময় হিন্দু নেতারা দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেয়া ও হিন্দুদের উপর নির্যাতনকারীদের বিচারের দাবিও করেন। সারা বাংলাদেশে যখন একের পর এক হিন্দু নির্যাতন হচ্ছিল, কোনোদিন তো সংসদে গিয়ে একটা কথা বলেনি। সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব অতীত তিক্ততা ভুলে অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়তে আহ্বান জানান। আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই, এখানে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে। আমাদের ভিশন 2030 কথা বলেছেন দেশের বেগম খালেদা জিয়া। আমাদের 31 দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচির কথা বলেছেন জনাব তারেক রহমান সাহেব, সেই কথাগুলো আলোচনা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরি হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। কোনো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ছাত্রদল আয়োজিত অপর অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, একটি দল যা করছে তাতে ফ্যাসিবাদ ফিরে আসতে উৎসাহী হচ্ছে। আপনারা যারা 1971 সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন, 1947 সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন, জাতীয় পার্টির হাত ধরে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সহচর হয়েছিলেন, আপনারা আবার যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান, কি পরিণত হবে আল্লাহ মালুম। আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে পতিত ফ্যাসিস্ট। বয়ানবাজি নয়, আগামীর রাজনীতি মেধাভিত্তিক হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোন নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে 11ই নভেম্বর সমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেবে জামায়াত সহ 8 দল। শনিবার জাগোপা কার্যালয়ে আন্দোলনরত দলগুলোর লিয়াজো কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। 5 দফা দাবিতে আগামী মঙ্গলবার ঢাকায় সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে হয় এই বৈঠক। এ সময় নেতারা বলেন, আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানানো হলেও দলটি এতে সায় দেয়নি। বিএনপি কালক্ষেপণ করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নেতারা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, বিগত সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে 8টি ধর্মভিত্তিক দল। রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও আমিনপুর এবং কুষ্টিয়ার দৌলতপুরের বিস্তীর্ণ পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ, র্যাব ও এবিপিএন। নাম দেওয়া হয়েছে অপারেশন ফার্স্ট লাইট। 3 বাহিনীর প্রায় 1200 সদস্য অভিযানে অংশ নিচ্ছে। এ পর্যন্ত আটক করা হয়েছে 10 জন। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। কাকুন বাহিনীর বিরুদ্ধে পদ্মার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে। কথায় কথায় গুলি, বালু লুট, চাঁদাবাজি, ডাকাতি এবং জমির দখলের অভিযোগে এ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে মামলা। এ বাহিনীর সদস্যদের কাছে জিম্মি হয়ে পড়েছিল রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও পাবনার ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ পদ্মার চরের বাসিন্দারা। গেল 27 অক্টোবর কাকুন বাহিনীর গুলিতে 3 কৃষক নিহত ও 2 জন গুলিবিদ্ধ হয়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, অভিযানের বিস্তারিত জানতে চাই এবং যাদেরকে আটক করা হয়েছে তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা জানাবেন। করি আজ ভোর থেকেই কিন্তু এই অভিযানটি চলছে পুলিশের, এবং জানিয়ে রাখছি প্রায় 1200 পুলিশ, র্যাব এবং এপিবিএন সদস্য এই অভিযানে অংশ নিয়েছে। এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন যে এই অভিযানটি আসলে কাকুন বাহিনীর বিরুদ্ধে হচ্ছে এবং এই কাকুন বাহিনী মূলত এই অঞ্চলের একটি ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে দীর্ঘদিন ধরেই। এবং এখানে গত 27 অক্টোবর কাকুন বাহিনী ফসল কাটাকে কেন্দ্র করে কৃষকদের উপর গুলি করে এবং এই ঘটনায় একই দিনে 2 জন নিহত হন, পরবর্তী আরো 1 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এবং এই যে কাকুন বাহিনীর নামে বলা হচ্ছে যে এই অঞ্চলের যত বালু আছে, কৃষকের ফসল আছে, সবই তারা লুট করে নিয়ে যায় এবং চাঁদাবাজি, অপহরণের মতো ঘটনাও তারা ঘটিয়ে থাকে। এছাড়া এই অঞ্চলে কথায় কথায় তারা গুলি করে এবং পদ্মা নদীতে তারা নিজেরা, আমরা বিভিন্ন ছবিতে দেখেছি যে তারা নিজেরাই স্পিড বোর্ডে বন্দুক তাক করে ঘুরে বেড়ায়, এমন ছবি আমরা দেখেছি। এবং এই অঞ্চলটিকে বলা হয় যে কাকন বাহিনী, মূলত উনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত এই অঞ্চলে, তার নামে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যে কারণে এই ঘটনাগুলোর পর পুলিশের উদ্যোগে এই অভিযানটি চলছে এবং এই অভিযানে র্যাব, পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা অংশ নিচ্ছেন। এটি মূলত রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং আমিনপুর এলাকা সহ দৌলতপুরের যে চর রয়েছে, এই চর এলাকার মানুষের যে পদ্মা নদীর চর, এই চরেই কিন্তু মূলত অভিযানটি চলছে। এবং এখন পর্যন্ত অভিযান চলছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত 5টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশি অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং এই অভিযান শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিং করবেন বলেও জানিয়েছেন। এবং জানিয়ে রাখছি যে এই কাকন বাহিনীর সদস্যদের নামে কিন্তু বিভিন্ন থানায় মামলাও রয়েছে, তবে এই চরটি একেবারেই দুর্গম এবং পদ্মা নদী পার হয়ে আসতে হয়, যে কারণে কিন্তু এখানে স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের চলাফেরা করা বেশ কঠিন এবং দুঃসাধ্য, যে কারণে কিন্তু তারা অপরাধ করে নির্বিঘ্নে পালিয়ে যায় এবং পদ্মা নদীতে তারা নিজেরা ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে দ্রুত সটকে পড়ে, যে কারণে কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ কখনো বড় ধরনের অভিযানও চালাতে পারেনি। এবং এই অভিযানটি প্রথমবারের মতো পরিচালিত হচ্ছে, যে কারণে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অপারেশনটির নাম দেওয়া হয়েছে অপারেশন ফার্স্ট লাইট। এবং এই অপারেশন ফার্স্ট লাইট এখন চলছে এবং আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো এই অপারেশন শেষ পর্যন্ত কি কি পাওয়া যায় এবং আরো কতজন আটক হয়, এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। কৌরি, হাবিব, ধন্যবাদ আপনাকে। দেশের চিকিৎসা ব্যবস্থা তথৈবচ, এটি নতুন করে বলার কিছু নেই। সরকারি হাসপাতাল দূরের কথা, বেসরকারি হাসপাতালের চিকিৎসার ওপরও অধিকাংশের ভরসা নেই। আর যাদের সামর্থ্য আছে তারা পারতপক্ষে দেশের হাসপাতালের দরজাই মারান না। আর এই সুযোগে বিদেশের বিভিন্ন হাসপাতাল রীতিমতো কনসালটেন্সি অফিস খুলে রোগী সংগ্রহ করছে। আস্থার জায়গায় না গেলে এ অবস্থার কোনো উন্নতি দেখছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরাও। আপনি জটিল কোনো রোগে আক্রান্ত হলেন, দেশে পছন্দের চিকিৎসকের পরামর্শ নেবেন, তার খুব নামডাক, জরুরি হলেও তার সাক্ষাৎ 3 মাসেও পাবেন কিনা তা একটা প্রশ্ন। আবার সাক্ষাৎ পেলেও দেখবেন চিকিৎসক আপনাকে সময় দিচ্ছেন না, কোনো রকমে 2 মিনিট কথা বলেই হয় একগাদা টেস্ট ধরিয়ে দিচ্ছেন, না হয় চিকিৎসাপত্র দিয়ে দিচ্ছেন বা বলে দিচ্ছেন অপারেশন লাগবে।
এমন গল্পটা বাংলাদেশে খুবই পরিচিত। আবার দেখা যাবে একই কারণে বিদেশে কোথাও গিয়ে আপনি যে মনোযোগ এবং নিশ্চিত চিকিৎসা পাচ্ছেন, তাতে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনার আস্থা থাকাটা অসম্ভব কিছু না। আমি নয়, যারা যেমনটা গল্প আলী রেজারও। পায়ে টিউমারের অপারেশন করাতে তিনি থাইল্যান্ড যাবার প্রস্তুতি নিচ্ছেন। আমরা ইন্ডিয়া বা থাইল্যান্ডে আমরা চিকিৎসার জন্য যাই, তারা একটা পেশেন্টের জন্য যথেষ্ট সময় নেয়। আর আমাদের দেশে ডাক্তার হয়েছে কি একবারেই কমার্শিয়াল, তারা আসলে ব্যবসায়ী হয়ে গেছে, তারা কসাই হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, বিদেশে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত। এছাড়া প্রজনন জটিলতা, অর্থোপেডিক, লিভার, কিডনি সহ বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন দেশে যায় বাংলাদেশিরা। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সমীক্ষা বলছে, বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া মোট রোগীর 51% যায় ভারতে। তালিকায় থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অন্যান্য দেশও রয়েছে। দেশে জুলাই বিপ্লবোত্তর সময়ে ভারতের ভিসা বন্ধ হওয়ায় বর্তমানে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও চীনে ভিড় বেড়েছে। আমরা আপনার 3 থেকে 5 দিনের ভিতরে, যদি এমার্জেন্সি হয় তাহলে 1 থেকে 2 দিনের ভিতরেও আমরা ভিসাটা অ্যাপ্রুভ করাইতে পারি হসপিটালের মাধ্যমে। ইন্ডিয়াতে ভ্রূণ নির্ধারণ করা যায় না যে ছেলে নিবে না মেয়ে নিবে। আমাদের চুলারাত হসপিটাল কিন্তু এটা এনশিওর করছে যে বেবিটা কি ছেলে হবে না মেয়ে হবে। গত বছর তুরস্কর মেমোরিয়াল হাসপাতালে 1,20,000 বিদেশি রোগী চিকিৎসা নিয়েছে। আমরা বাংলাদেশে ট্রান্সপ্লান্ট করার রোগী খুঁজছি। মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট হৃদরোগের জন্য প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান। আমাদের নিজস্ব কার্ডিওলজিস্ট, সার্জন রয়েছে, যারা রোগীদের সেবা নিশ্চিতে 24 ঘন্টাই হাসপাতালে অবস্থান করেন। বাংলাদেশ ব্যাংক বলছে, বিদেশে চিকিৎসা ব্যয় বাবদ প্রতি বছর রোগীরা 60 থেকে 70 হাজার কোটি টাকা খরচ করেন। চিকিৎসা সংশ্লিষ্টরা অবশ্য দাবি করছেন, দেশে চিকিৎসা করে হাজার হাজার রোগী সুস্থ হলেও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। রোগীর সঙ্গে একটু ভালো ব্যবহার করতে হবে। আর পার্টিকুলারলি আমাদের কনসালটেন্টদের ব্যাপারে একটা কমপ্লেন হয় যে ওনারা রোগীদের সময় দেয় না, ওইটা একটু বাড়াইতে হবে। খারাপ একটা পেশেন্ট হয়তো হলো, এটার পাবলিসিটি অনেক বেশি হয়, কিন্তু হাজার হাজার রোগীতে ভালো হয়ে যাচ্ছে, এটা কিন্তু পাবলিসিটি নাই। প্রাইভেট হসপিটাল ডায়াগনস্টিকগুলোকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। সমীক্ষা বলছে, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, রোগীদের পর্যাপ্ত সময় না দেয়া, এমন নানা কারণে সামগ্রিকভাবে চিকিৎসকদের প্রতি নেতিবাচক ধারণা 84% মানুষের। ল্যাব সার্ভিসের মান যদি ভালো না থাকে আর এদিকে ডাক্তার কম সময় দিতে পারলো, তাহলে দুয়ে মিলে যেটা হচ্ছে সিস্টেমের প্রতি সেটা মনে করে যে এটা আস্থাহীনতা আসে। বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে। ডাক্তার যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন তাদের ভিতরে একটা রেফারেলসের সিস্টেম যদি গড়ে ওঠে, আর সরকারি সিস্টেমটাকে এখানে ডেভেলপ করতে হবে। এদিকে রোগীদের বিদেশমুখী চিকিৎসা প্রবণতা কমাতে বেসরকারি হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সুপারিশ করেছে স্বাস্থ্য খাত বিষয়ক সংস্কার কমিশন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ায় ঢাকার রাস্তায় বৈদ্যুতিক গাড়ি চাহিদা বাড়ছে। বিশেষ করে দাম নাগালের মধ্যে থাকায় বৈদ্যুতিক স্কুটারের দিকে বেশি ঝুঁকছেন অনেকে। তবে এসব গাড়ির জন্য বড় বাধা রেজিস্ট্রেশন জটিলতা আর চার্জিং সুবিধার অভাব। বিশ্লেষকরা বলছেন, বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়াতে সরকার নানা উদ্যোগ নিলেও বাস্তবায়ন নেই, ফলে এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে দেশ। তীব্র যানজট, জীবাশ্ম জ্বালানি নির্ভর মোটরযান থেকে কার্বন নিঃসরণে পরিবেশ দূষণ ঢাকার রাস্তার নিয়মিত চিত্র। এইসব যানবাহনে জ্বালানি খরচও অনেক। এমন পরিস্থিতিতে জ্বালানি খরচ কমাতে বৈদ্যুতিক চার্জে চালিত গাড়ির দিকে ঝুঁকছে শহরাঞ্চলের বাসিন্দারা। দামে সাশ্রয়ী হওয়ায় ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেশি। আমাদের স্টার্টআপ মডেল হচ্ছে 55,900 টাকা থেকে শুরু করে 2,25,900 টাকা পর্যন্ত মডেলের প্রাইস রয়েছে। তো নেওয়ার পরে দেখলাম যে না, আসলে আমার খরচটা অনেক কম আসতেছে। আমার মাসে তেল খরচ তো 10,000 টাকার মতো, আমার এখানে এখন 1,000 টাকার মধ্যে ফুল মান্থ কভার হয়ে যাচ্ছে। ঘরে আমি চার্জ দিতে পারতেছি যতক্ষণ দরকার, আমি বুঝতেছি আমার কতক্ষণ চার্জ শেষ হয়ে গেল, ওইভাবে আমি চার্জ দিয়ে আমি আমার ইচ্ছা মতো চালাইতে পারি। তেলের কোনো টেনশন নেই, আবার বিলও কম। আমদানিকারকরা বলছেন, প্রায় 8 বছরের ওয়ারেন্টিযুক্ত ইলেকট্রিক স্কুটারের যান্ত্রিক দক্ষতাও বেশি। চার্জিং পয়েন্টের পাশাপাশি সহজেই বাসায় চার্জ দেওয়া যায়। অনেক ইকোনমিক্যাল। আপনি যে টাকা খরচ করে আপনি মনে করেন 100 কিলোমিটার গাড়ি চালাবেন, তার অলমোস্ট 1/4 টাকা খরচ করে, বিদ্যুৎ খরচ করে আপনি কিন্তু সম পরিমাণ আপনি ডিস্টেন্স কভার করতে পারছেন। যত স্পিডে যান
কোনো আপনার মানে গ্যাসও বের হবে না, কোনো শব্দও হবে না, কিছুই হবে না। কান্ট্রি লাইক ইন্ডিয়া, কান্ট্রি লাইক পাকিস্তান, ওরা অলরেডি আরও কয়েক বছর আগে এগুলোর উপরে তারা অলরেডি বিভিন্ন ধরনের পলিসি ইনসেন্টিভ আপনি দিয়েছেন। বৈদ্যুতিক গাড়ি বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা চুক্তি করছি, চুক্তির অধীনে আমরা ইলেকট্রিক বাস ঢাকায় চালু করব। ঢাকা চিটাগং ইলেকট্রিক ট্রেনের ব্যাপারেও ফিজিবিলিটি স্টাডি করতেছি। ইলেকট্রিক বাইক মানে যেগুলো কি নিজে একা চালানোর জন্য হলে কোনো অসুবিধা নাই, প্যাসেঞ্জার ক্যারি করার জন্য হয় তাহলে আমরা ওটা এনকারেজ করছি না। তবে বিশ্লেষকরা বলছেন সরকার নানা পরিকল্পনার কথা বললেও তা বাস্তবায়ন করছে না। ইলেকট্রিসিটি সবখানেই আছে এবং চার্জিং স্টেশনগুলোকে আমরা সহজেই এটা করতে পারি। তারপরে যেটা বলা হয়েছিল যে ইভিতে আমরা একটা প্রণোদনা দেওয়া হবে যে অন্য সব ভেহিকলে যদি 50% ট্যাক্স থাকে, এখানে তার হাফ হবে কিংবা থাকবেই না। তো সেটাও কিন্তু করা হয়নি। একই সাথে বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারির সঠিক ব্যবস্থাপনা করার তাগিদ দেন তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে চট্টগ্রামের নির্বাচনী মাঠ। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারণায় প্রকাশ্য গুলিবর্ষণের ঘটনা জন্ম দিয়েছে উদ্বেগের। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে নির্বাচনের পরিবেশে প্রভাব পড়ার শঙ্কা প্রার্থীদের। পাশাপাশি ৫ই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ অনেকের। চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামির চালিতাতলিতে গত বুধবার সন্ধ্যায় চলছিল বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ। মুহুর্মুহু স্লোগানের মধ্যেই আচমকা করা হয় গুলি। সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ সহ আরও 2 জন। পিস্তল থেকে ছোড়া গুলিতে মারা যায় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা। এই হামলার পর থেকে অন্য প্রার্থীদের মধ্যেও তৈরি হয়েছে শঙ্কা। তারা বলছেন অবৈধ অস্ত্রের ব্যবহার নির্বাচনী পরিবেশকে অস্থির করে তুলতে পারে। দেশে সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এমত অবস্থায় দিন দুপুরে মানুষকে এভাবে হত্যা করবে একজন প্রার্থীর জীবনের কোনো যেখানে নিরাপত্তা নাই। বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্নভাবে অস্ত্রের যোগান দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এইগুলি যদি উদ্ধার করা না হয় তাহলে নির্বাচনটা আদৌ কিভাবে হবে? থানা থেকে লুট হয়েছে, অস্ত্র উদ্ধারের অভিযান কিন্তু এখনো সরকারিভাবে পুরোদমে চালায় নাই। অতি দ্রুত যাতে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা যায়। ৫ই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের উদ্যোগ নিয়ে সন্তুষ্ট নয় বিএনপির নেতাকর্মী ও প্রার্থীরা। ওনারা এইসব রাজনৈতিক বক্তব্য না দিয়ে, ওনারা যেহেতু অরাজনৈতিক সরকার, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটবে বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, এটা যে কোনো সরকারেরই জানার কথা। তাদের উচিত এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি প্রার্থীদের নিরাপত্তায় বিভিন্ন উদ্যোগের কথা বলছে পুলিশ। এই সময়ে এরকম একটা ঘটনা যে একদম শুরুতেই, এটা অবশ্যই আমাদের শুরুটা ভালো হলো না, তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কারেক্টিভ মেজার যা যা নেওয়ার আমরা নিব। গেল বছরের জুলাই অভ্যুত্থানের পর মহানগর সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা থেকে লুট হয় অনেক অস্ত্র। এ পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র ১৪৫টি। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না গেলে ভোটের মাঠে হানাহানির শঙ্কা থেকেই যাবে, এমন মত সংশ্লিষ্টদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে উঠেছে অনিয়মের অভিযোগ। সুবিধাভোগীরা বলছেন কার্ড নবায়নের জন্য অর্থ আদায় করছেন ডিলাররা, আর ডিলাররা বলছেন খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরামর্শে নতুন কার্ডের জন্য নেওয়া হয়েছে টাকা, কিন্তু এ নিয়ে কথা বলতেই রাজি নন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি দিনমজুর আতাউর রহমান। সামান্য আয়ের সংসারে তার ভরসা খাদ্যবান্ধব কর্মসূচির 15 টাকা কেজি চাল। বছরে 6 বার স্বল্পবিত্তরা কিনতে পারেন এই চাল, কিন্তু সম্প্রতি চাল নিতে গিয়ে আতাউর রহমান পড়েন বিপাকে। নতুন কার্ডের জন্য ডিলার দাবি করেন 200 টাকা। ডিলার কাইমে আমরা কাছে 200 টাকা করে নিচে যে নয়া কার্ড দিব, শেখ হাসিনার কার্ড বদলাইয়া, আর না দিলে চাল দিত না। আমরা এমন অভিযোগ আরো কয়েকজন সুবিধাভোগীর। বলছেন কার্ড নবায়নের জন্য 200 থেকে 400 টাকা আদায় করছেন ডিলাররা। হাসিনার নাম কাটতে গিয়া 200 টাকা করে দিবাই, তে আমরা কার্ড বদলাইয়া দিই। আমি 200 টাকা দিয়েছি, আর এই মাসে চাউল আইছে, যাওয়ার পরে আমার নয়া কার্ড দিছেন। আমারে কইছে দিনগু তারা 150 টাকা দেয়া, 150 টাকা করে দিতাম, তে আমরা কার্ড দিব। নবীগঞ্জের 13টি ইউনিয়নে প্রায় 13,000 সুবিধাভোগী খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পেয়েছেন।
প্রতিবার বিনা খরচে কার্ড নবায়নের দায়িত্ব ইউনিয়ন পরিষদের। কিন্তু ডিলারদের দাবি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের পরামর্শে নতুন কার্ডের জন্য নেওয়া হচ্ছে টাকা। ঘটনা তো যে কার্ডে লেখা নাই অনেকের, এরপরে শেখ হাসিনা লেখা যেটা ওটা হচ্ছে বদলাইতে লাগে, যা হচ্ছে যে খরচের লাগে তো লইয়া আমারে আগে যে ডিলার আছে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। সুবিধাভোগীর তালিকা চাইলে দেন নানা অজুহাত। আমার কাছে যেটা আছে এটা তো ছবি সহ মাস্টার রোল, যেটা আমরা যে সার্ভারটা আছে, সার্ভারে তো খাদ্য বান্ধব যখন বন্ধ থাকে তখন সার্ভারটা বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এ অভিযোগের তদন্ত চলছে। কোন ডিলার টাকা নিলে তার ডিলারশিপ বাতিল করা হবে বলে জানান তিনি। ডিলার নিয়োগ পেয়েছেন, ওনারা নিজেরা আমাদের গ্রাহকদের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা নেওয়ার যে বিষয়টা, তবে সেটা আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা এটা তদন্ত করছি। যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই ডিলারশিপ ওনাদের বাতিল করব। প্রশাসনের কেউ এ অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ডিবিসি নিউজ ডেস্ক। পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলার অবস্থান তৃতীয়। দেশের মোট চাহিদার 13% পেঁয়াজ উৎপাদন হয় এই জেলায়, কিন্তু সংরক্ষণের অভাবে প্রতি বছর কৃষকের 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে এয়ারফ্লো মেশিন তৈরি করেছেন স্থানীয় কিছু উদ্যোক্তা। রাজবাড়ীর কৃষক এই মেশিন ব্যবহারে সুফল পেয়েছেন। দেশের মোট চাহিদার 13% পেঁয়াজ উৎপাদন করেন রাজবাড়ী জেলার কৃষক। এতদিন সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতেন। বিকল্প ব্যবস্থা না থাকায় একমাত্র ভরসা ছিল মাচা পদ্ধতি। এতে মাচায় রাখা পেঁয়াজের 30%ই নষ্ট হয়ে যেত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে রাজবাড়ীর পাংশায় বেশ কয়েকজন উদ্যোক্তা শুরু করেন এয়ারফ্লো মেশিন উৎপাদন। দৈর্ঘ্য প্রস্থে 10 ফুটের একটি টিনের ঘরে রাখা এই মেশিনে 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। 300 মণ পেঁয়াজ রাখা যায়, 9 মাস পর 5 থেকে 7 কেজি পেঁয়াজ কমবে। এই মেশিন আমার কাছ থেকে অনেক কৃষক নিয়ে তারা সবাই স্বাবলম্বী এবং সবাই খুশি। 9 মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায় এই পদ্ধতিতে। এটি ব্যবহার করে লাভবান হচ্ছেন পেঁয়াজ চাষিরা। সংজাত করার কারণে অনেক পেঁয়াজ পচে যাচ্ছে, যেমন আমি নিজেই ভুক্তভোগী। টাঙে রাখলে পেঁয়াজ নষ্ট হয়ে যায়, যার জন্য আধুনিক পদ্ধতি অবলম্বন করতেছি। অনেক জাস্টিফাই করছি, নিজে মেশিনই পাচ্ছে না, আজ 2 বছর ধরে ছুটেছে, আমরা সব দেখতেছি, কোনো সমস্যা নেই। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে পারায় বছর জুড়ে কৃষক ন্যায্য দাম পাবেন। কৃষকরা প্রথাগতভাবে পেঁয়াজ সংরক্ষণ করত, কিন্তু এই মেশিনটা ব্যবহারের মাধ্যমে 8 থেকে 10% পেঁয়াজ নষ্ট হয়, বাকি পেঁয়াজগুলো সংরক্ষিত থাকে ভালোভাবে। উন্নত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে কৃষির জন্য আরও নতুন সহায়ক যন্ত্রপাতি তৈরি করতে পারবেন তরুণ উদ্যোক্তারা, এমন প্রত্যাশা স্থানীয় কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকা জুড়ে চলছে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প। তবে প্রকল্পের কাজের শুরুতেই দেখা দিয়েছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা। অপরিকল্পিতভাবে খোঁড়াখুড়ি আর একাধিক ঠিকাদারদের সমন্বয়হীন কাজের কারণে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, আর তাতেই বাড়ছে যানজট। এতে দুর্ভোগে পড়েছে পৌরবাসী। 3 সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বর্তমানে জেলার অন্যতম ব্যস্ত নগর এলাকা। বাসিন্দাদের পানি নিষ্কাশনের সমস্যা সমাধানে পৌরসভা নিয়েছে প্রায় 40 কোটি টাকা ব্যয়ে 4042 মিটার দীর্ঘ ড্রেনেজ প্রকল্প। কিন্তু একাধিক ঠিকাদারের মাধ্যমে অপরিকল্পিতভাবে কাজ করায় সৃষ্টি হয়েছে নানা সমস্যা। শহরের বিভিন্ন এলাকায় খোঁড়াখুড়ি চলছে যত্রতত্র। বন্ধ হয়ে পড়েছে পুরনো ড্রেন পথ, ফলে অল্প বৃষ্টিতে রাস্তায় জমছে পানি, আর তাতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। হরিমোহন সরকারি কলেজ এইসব দিক দিয়ে ড্রেন কাটা হয়েছে, এই ড্রেনগুলো আজ পর্যন্ত কমপ্লিট হয়নি, এরকম ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। অল্প কাজ করছে, অল্প কাজ করার কারণে একটা জায়গা বদ্ধ হয়ে যায়, গোটা শহরটা ডুবে যাচ্ছে। জায়গায় জায়গায় পানি বেঁধে থেকে যে আমরা নামাজ পড়তে যেতে পারছি না। ইঞ্জিনিয়ার বা পৌরসভা কর্তৃপক্ষ তারা কি ঠিক বুঝতে পারছে জিনিসটা সঠিক করছে কি বেঠিক করছে? তবে পৌর কর্তৃপক্ষ অস্বীকার করছে ঠিকাদারদের সিন্ডিকেটের বিষয়টি। তাদের দাবি, ড্রেনের পাশে বিদ্যুতের খুঁটি থাকায় কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। আমাদের ড্রেনগুলো জায়গায় জায়গায় হচ্ছে, জায়গায় জায়গায় বন্ধ হয়ে আছে। এটা একটা কারণ হলো কি, আমাদের ইলেকট্রিক্যাল পোল আছে, ইলেকট্রিক্যাল পোল থাকার কারণে আমরা কিন্তু জয়েন করতে পারছি না। একজন ঠিকাদার যদি সব 4টা-5টা লাইসেন্স নিয়ে এসে যদি কাজ পেয়েছে, সেখানে তো আমাদের কিছু করার না, এখানে সিন্ডিকেট বলে কিছু না। দ্রুত সময়ের মধ্যে ড্রেনের কাজ শেষ করে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।
পঞ্চগড়ের হাটগুলোতে শীতকালীন সবজিতে ভরপুর হয়ে উঠেছে। পাওয়া যাচ্ছে লাউ, শিম, বেগুন, ফুলকপি সহ নানা শীতকালীন সবজি। উৎপাদিত এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। তবে সার, কীটনাশক, শ্রমিকের মজুরি দিয়ে সবজিতে ভালো দাম না পাওয়ায় হতাশ চাষি। যদিও কম দামে সবজি কিনতে পেরে স্বস্তিতে ক্রেতা। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা জানান দিতে শীতকালীন সবজিতে ভরে উঠেছে জেলার হাটবাজারগুলো। প্রতিদিনই উৎপাদিত সবজি নিয়ে ভোরের আলো ফুটতেই আড়তে হাজির হচ্ছে কৃষক। লাউ, শিম, করলা, বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, আলু সহ নানা সবজিতে সয়লাভ হাটবাজার। জেলার আড়তগুলোতে প্রতি কেজি আলু 10 থেকে 15 টাকা, করলা 10 টাকা, বেগুন প্রকারভেদে 20 থেকে 30 টাকা, শিম 30 থেকে 35 টাকা, মূলা 10 থেকে 15 টাকা, ফুলকপি 25 থেকে 35 টাকা এবং লাউ প্রকারভেদে 10 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে। তবে কৃষকদের অভিযোগ, গেল কয়েক বছরের তুলনায় এবার সবজির দাম কম। যদিও সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। আমাদের একবারে পোষাচ্ছে না, বাজারে কাঁচামাল অনেক দাম কম। 1-4 কিলো ওষুধের দাম 600-700 টাকা পড়ে, 2-4 কিলো ওষুধ। এখন বেগুনের দাম হিসেবে পড়ে না, বাড়ে নাই, ওষুধের দাম বেশি, সারের দাম বেশি। তবে সবজির দামে খুশি ক্রেতা। কাঁচা বাজার করতে আইছি, কাঁচা বাজারের দাম অনেক কম আছে। এই বাজার থাকলে আমরা মোটামুটি চলতে পারবো। বাজার বর্তমানে একেবারে কৃষক ক্রেতার লাগালের মধ্যে। এ অবস্থায় সবজির দাম কম থাকলেও কোটি টাকার বাণিজ্যের আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা চাষিদেরকে একেবারে হাতে কলমে শিক্ষা প্রদান করতেছি। বর্তমানে পঞ্চগড় জেলায় প্রায় কোটি টাকার মতো শাকসবজি বিক্রয় হচ্ছে এবং প্রতিদিনই, এবং এগুলা দেশের বিশেষ করে ঢাকা শহরে চলে যাচ্ছে। সবজির দাম বাড়লে কৃষকের লাভের পাশাপাশি জেলার অর্থনীতি গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিপিন্সে আঘাত হানার আগেই সুপার টাইফুনের রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ফাং-ওং। দেশটির পূর্ব উত্তরাঞ্চল থেকে 1 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জারি করা হয়েছে সতর্ক সংকেত। আবহাওয়া বিভাগ জানিয়েছে ঝড়টি স্থানীয় সময় রবিবার রাতের দিকে লুজন দ্বীপের কেন্দ্রীয় প্রদেশ অরোরার স্থলভাগে 185 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এতে প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাস হতে পারে। ফিলিপিন্সের দক্ষিণ পূর্ব লুজনের ক্যাটান্দুয়ানেস, কামারিনেস নর্তে ও কামারিনেস সুরের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্ক সংকেত 5 জারি করা হয়েছে। রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকায় জারি করা হয়েছে সতর্ক সংকেত 3।